আজকে যে ঘটনাটা আমরা দেখলাম এরপরে হয়তো রিপোর্টারদের ঢুকতেও হয়তো অনেক অনুমতি লাগবে, কারণ তুমি যে অভিজ্ঞতাটা বলছো সেটা তুমি বলছো যে সংবাদ মাধ্যমের কয়েকজন যারা রিপোর্টার তাদের জন্য ক্যামেরাটা রেস্ট্রিকশন করা হয়েছিল, কিন্তু আজকে যে ঘটনা দেখলাম এরপরে হয়তো স্পিকার বলবেন যে আর হয়তো সংবাদ মাধ্যমের কাউকে ঢুকতেই দেওয়া হবে না, কারণ এখানে আজকে যেটা ঘটলো আমরা একটু না বিরোধী দলের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা একটু শুনি। অগ্নিমিত্রা পাল কি বলছেন, তার কি অভিযোগ, বিরোধীদের কিভাবে আজকে কণ্ঠরোধ করা হয়েছে, তিনি একটা অভিযোগ করেছেন, একটু শুনি অল্প করে। বলছি সাসপেন্ড করা হলো আপনাকে? 100 বার সাসপেন্ড হবে। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো, একবার নয় দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতেই পারছেন না, রীতিমতো বলতেই পারছেন না, আপনারা এমন করেছেন। বলতে তো উনি বলতেই পারেন, মাইক ওনার কাছে আছে, কিন্তু আমরা উত্তর চাই। আজকে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো এর উত্তর আগে দিক, তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন। দেখো একটা কথা আমি এখানে একটা কথা বলছি, এই যে অগ্নিমিত্রা পাল যাকে আমরা দেখলাম ঠিক আগের সেশনে, অগ্নিমিত্রা পাল যখন মুখ্যমন্ত্রী সরাসরি কিছু বলতে উঠেছিলেন, মুখ্যমন্ত্রী বললো যে আপনার কাছ থেকে আমি ফ্যাশন সংক্রান্ত কোনো তথ্য থাকলে সেগুলো শুনবো, রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান আপনার থেকে শুনবো না। এবং অগ্নিমিত্রা পাল কিন্তু সেদিনকেও যথেষ্ট বিব্রত বোধ করেছিলেন যে তিনি একজন জনপ্রতিনিধি, তাকে মানুষের ভোটে জিতে এসছেন, তাকে একজন মুখ্যমন্ত্রী বলছে যে আপনার থেকে ফ্যাশন সংক্রান্ত জ্ঞান শুনবো, রাজনীতির জ্ঞান আপনার থেকে শুনবো না। এটা তো নতুন কিছু নয়। এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন ধরে সুচতুর সুকৌশল রাজনীতি করছেন। তিনিও আজকে যেটা করলেন এটাও কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই করলেন, কারণ তিনিও জানেন যে আজকে এটা সরাসরি সম্প্রচার হচ্ছে, বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তার বক্তব্য। সেখান থেকে দাঁড়িয়ে তার যেটা করার তিনি সেটা করলেন। বিজেপি পক্ষ থেকে যেটা করা, দেখো শুভেন্দু অধিকারীও কিন্তু তিনি তার সীমা লঙ্ঘন করেননি। কৌশিক একটা বিষয় আমি একটু জানতে চাইবো, এই যে সাসপেন্ড করে দেওয়া, আমরা লোকসভাতেও দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেনশন করা হয়েছিল, কতদিনের জন্য করা হয়েছিল সেটা নিয়ে সেই সময় দাঁড়িয়ে, মানে এর আগে যখন এবারে নয় মানে এর আগের লোকসভাতে রাহুল গান্ধীকে করা হয়েছিল, হ্যাঁ সেখানে একটা অধীর চৌধুরীকে নিয়ে একটা বিশাল কনফিউশন তৈরি হয়েছিল কতদিনের জন্য কিভাবে। এবং ঠিক গতকাল আমরা দেখলাম বিধানসভাতে এই যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে সেটা কতদিনের জন্য কি সেটা গতকালও স্পষ্ট করে বলা হয়নি। বিরোধীরা তাহলে কি বলতে গেলেই এই সাসপেনশনটা, সেটা রাজ্যসভা হোক লোকসভা হোক কিংবা বিধানসভা হোক, তাহলে তো বিরোধী দলনেতা পদটাই তাহলে কোনো মূল্য থাকে না আর। দেখো এইটা না ইদানিংকালে শুরু হয়েছে, অতীতে 2003 সাল থেকে আমি বিধানসভা কভার করেছি, আমি দেখেছি বিধানসভা রীতিনীতি কি। জ্যোতিবাবুকে আমি পাইনি, তখন ছাত্র ছিলাম, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে গোড়া থেকেই আমি দেখেছি, তাকে পেয়েছি বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি বা মহাকরণে দেখেছি, নবান্ন তো হালফিলে হয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে সাসপেন্ড করা, এটা কিন্তু অতীতে এত ছিল না। গর্হিত অপরাধ করলে পরে তাকে সাসপেন্ড করা হতো। কি সেই অপরাধ? হাউসের মধ্যে বসে, তখন তো এই আদি মানে ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, হাউসের মধ্যে বসে কেউ যদি ক্যামেরায় ছবি তুলতো তাকে সাসপেন্ড করা হতো, কেউ যদি অশালীন মন্তব্য মহিলা বিধায়কদের প্রতি করতো সাসপেন্ড করা হতো, কেউ যদি অপ্রকৃতস্থ অবস্থায় বিধানসভার অধিবেশন কক্ষে ঢুকতো তাকে সাসপেন্ড করা হতো। এছাড়া কিন্তু সাসপেন্ড করা হতো না। তাহলে তুমি দেখো না, চলিকে পিছে কে হয় বলে যে গানটা বাজানো হয়েছিল, সুব্রত মুখার্জি বাজিয়েছিলেন, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়নি। কিন্তু এই সাসপেনশনটা হচ্ছে বিধানসভায় মুখ্যমন্ত্রী একটা হাতিয়ার, এখন হাতিয়ার, যাতে কোনো রকম সমস্যা না তৈরি হয়, মুখ্যমন্ত্রী যাতে বিরক্ত না হন, ঠিক সেই কারণে অধ্যক্ষ তিনি এই সাসপেন্ড করেন। এইটা কিন্তু তার এখতিয়ারভূত, তার বহির্ভূত নয়, এখতিয়ারভূত। তিনি কিন্তু এই রুলিংটা জারি করতে পারেন। কিন্তু এত কথায় কথা সাসপেন্ড করলে পারে না, কিছুটা হলো বিধানসভার গরিমা, যদিও তিনি অধ্যক্ষ, অনেক ভালো আইন তিনি জানেন, তিনি হয়তো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যেই এই রুলিংটা দিয়েছেন, যেটা জানা গেছে। কিন্তু এরই মধ্যে কৌশিক একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে আলোচনা হওয়াটা খুব জরুরি, সেটার আলোচনা কতদূর হয়েছে আমরা কিন্তু ধোঁয়াশায় রয়েছি। কি সেটা? দুদিন আগেই আমরা জানি যে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর সঙ্গে চাকরি প্রার্থীরা, তারা এসএসসির চাকরি প্রার্থীরা যাদের চাকরি চলে গিয়েছে তারা এসেছিলেন, দেখা করেছিলেন, এবং শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন যে রাজ্য সরকার বা এসএসসি তো দাগিদের একটা লিস্ট দিয়ে দিয়েছে, তাহলে বাকি যারা মানে যাদের চাকরি গেছে 26,000, বাকি যারা রয়েছে তাহলে তো তারা যোগ্য, তাহলে তাদের তো আর নতুন করে চাকরি দেওয়ার কোনো ব্যবস্থা না রাখলেও হয়।
যদি সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার এই নিয়ে আবেদন করে বা জানায়, তাহলে রাজ্য সরকারকে তো সব রকম ভাবে সহযোগিতা, শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে এখানে যুক্তিতর্কের কোনো জায়গাই নেই, এটা সর্বসম্মতভাবে এটা করা উচিত এবং রাজ্য সরকারকে আমরা এই বিষয়ে সাপোর্ট করব। আজকের এই যে কেওসটা হলো, আজকের যে এই গন্ডগোলটা হলো, কোথাও কি কৌশিক সেই বিষয়ে আলোচনার বিন্দু মাত্র কিছু পেয়েছো? এই তো 7 তারিখ থেকে 7 তারিখে পরীক্ষায় বসতে হবে, যদি কোনোভাবে অযোগ্যদের যদি বাদ দিয়ে দেওয়া যায়, আমরা তো পেয়ে গেলাম 1804 জন অযোগ্য, তাহলে তো বাকিরা তো যোগ্য, এই বিষয়টাও তো আলোচনা হতে পারতো কৌশিক। না, সেই বিষয়টা কিন্তু আলোচনা হয়নি, একদম ঠিকই বলেছো। মানুষের সমস্যা, জনগণের সমস্যা, জনস্বার্থ নিয়ে যে অধিবেশন কক্ষে আলোচনা হওয়ার কথা বা নতুন নতুন আইন যেখানে পাস হওয়ার কথা, মানুষের অনুকূলে যাবে যে আইনগুলো, সেগুলো কিন্তু এখানে হচ্ছে না। এবং তুমি যেটা বললে খুব প্রাসঙ্গিক বিষয়, বিন্দুমাত্র শব্দও কিন্তু এর জন্য ব্যয় করা হলো না। এখানে অমুক চোর, তমুক চোর, গদি ছাড়ো, বেরিয়ে যাও, মেরে ফেলবো, কেটে ফেলবো, শেষের শব্দটা তো উচ্চারণ করেনি, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল, বাহ্যিক অবয়ব এমন ছিল যেন পারলে পরে ওখানেই একটা ধুন্ধুমা রণক্ষেত্র বেঁধে যায়। যদিও সেখানে মার্শাল এবং নিরাপত্তারক্ষীরা থামিয়েছেন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর ভূমিকা পালন করেছেন যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তিনি চেয়েছেন হাউসটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে, কিন্তু কোনো রকমভাবে পেরে ওঠা যায়নি। তিনি চেষ্টা করেছিলেন যাতে ভবিষ্যতে অধিবেশন কক্ষে এরকম ঘটনা না ঘটে, তার জন্য বারবার সতর্ক করেছেন। নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তিনি অগ্নিমিত্রা পল থেকে শুরু করে শঙ্কর ঘোষ, যিনি বিজেপির মুখ্য সচেতক, থেকে শুরু করে একদম প্রত্যেককে, মিহির গোস্বামী, প্রত্যেককে বলছেন সিটে বসুন, শান্ত হন, কিন্তু তারা কেউ কথা শোনেনি। তার পরিণতি যেটা হলো, এই চিত্র আমরা অতীতেও দেখেছি, আবার আজকে দেখলাম যে সেই সময়ও কিন্তু আমি যেটা প্রথমেই বললাম, বামেদের দুজন বিধায়ক, মহিলা বিধায়ক দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জি, যিনি ছিলেন হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক, আরেকজন হচ্ছে রানীবাঁধ বাঁকুড়ার, তারাও কিন্তু এরকম ধরাশায়ী হয়ে গিয়েছিলেন SSKM হাসপাতালে। আজকেও আমরা দেখলাম বিরোধী দলের শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, এরা অনেকেই হাসপাতালে গেছেন। এই ঘটনা নতুন কিছু নয়, তবে যেটা মানুষ আশা করবে, বিধানসভায় তো সব রেকর্ড হয়, আজকের এই ঘটনা রেকর্ড হয়ে রইল। যারা পশ্চিমবঙ্গের বিধানসভার সংসদীয় রাজনীতির ইতিহাস নিয়ে ভবিষ্যতে গবেষণা করবেন, তারা কি দেখবেন যে ক্রমশ কি অবনমন হলো, পশ্চিমবঙ্গ বিধানসভার বিবর্তন কি অবনমনের পথে? কারণ এগুলো কিন্তু সব লিখিত রইল, সব রেকর্ড হয়ে রইল, কোন বিধায়কের কি হলো। ঠিক এই জায়গায় কৌশিক আমার একটা ছোট্ট প্রশ্ন, একদম সংক্ষেপে প্রশ্ন, এই যে গোটা কর্মকাণ্ড আজকে বিধানসভায় হলো, সবকিছুই কি রেকর্ড হবে, নাকি স্পিকার তার ক্ষমতা বলে কিছু কিছু অংশ বাদ দিয়ে দিতে পারেন? একদম তুমি ঠিকই বলেছ। শাসক দলকে বিড়ম্বনে না ফেলার জন্য স্পিকার যতটা পারছেন, এইখানে এক্সপাঞ্জ বলে যে শব্দটি রয়েছে, তিনি বেশ কিছু অপ্রীতিকর শব্দ, অমনোনীত শব্দ, সেগুলোকে তিনি এক্সপাঞ্জ বা বিধানসভার রেকর্ড বহির্ভূত করবেন। কিন্তু এটা তো কোনোভাবেই মুছে ফেলা যাবে না যে একজনকে চ্যাংদোলা করে বার করা হচ্ছে। এটা বিধানসভার রেকর্ডে না থাকলেও বিভিন্ন সংবাদপত্রের কাটিংয়ে থেকে যাবে।